প্রচণ্ড রকমের শরীর খারাপ যাচ্ছে, তার উপরে মনের কথা নাই বা বললাম। তার মধ্যে কিছুদিন আগে আমার ফলস পেইন হয়েছিল, তোমরা অনেকেই জানো। তার জন্য আমি ডক্টর দেখিয়েছিলাম, আর সেই ডক্টর দেখাতে যেয়ে কিন্তু আরও বড় সমস্যা ধরা পড়েছে, যেটা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ব্লগ থেকে আমি নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি। আমার বয়স শুনে তোমরা বুঝতে পারছো, অনেক অনেক বেশি সর্দি লেগেছে, আর প্রচন্ড রকমের মাথা ব্যথা, তার সাথে গলা ব্যথা ফ্রি। মানে রাতের বেলা ঘুমাতে পারিনি, গলার ব্যথায় প্রচন্ড গলা ব্যথা করছিল। তার মধ্যে আমার এরকম অবস্থা যখন হয়, আমার কানের মধ্যেও কেমন যেন লাগে। তো যেমন মাথা ব্যথা করছে, আমি দেখো তাকাতে পারছি না আমার চোখ দিয়ে, তেমন গলা ব্যথা করছে। তো রাতেরবেলা দেখা যায় কি, প্রচন্ড রকমের টায়ার্ড ছিলাম, এত ঘুম ছিল, বাট ওই যে গলা ব্যথা মাথা ব্যথা ঘুমাতে পারিনি। সকালে তো আর উঠতেই পারিনি। আমার ঘুম ভাঙাইছে আমার হাজব্যান্ড, ও রেডি হয়েছে, বের হয়ে যাবে। কালকে ওকে বলে দিছে আজকে রান্না করে দিব, মানে খাবার দিয়ে দিব। রাতেরবেলা সব গুছিয়ে রাখছি, বাট শরীর আমার অনুকূলে ছিল না, এটার জন্য আসলে পসিবল হয়নি। ও আমাকে ডাক দিয়েছে, আমি জিজ্ঞেস করলাম কয়টা বাজে, তাকিয়ে দেখি রেডি হয়ে গেছে, যে ওর যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো বললো ঠিক আছে তুমি আরে ঘুমাও, কারণ বুঝতে পারছে যেহেতু আমার শরীরটা খারাপ, এই জন্য আর বিরক্ত করেনি। তো আর কি করবো, বেচারা কাছকে নাস্তাও খাওয়াতে পারিনি, কিছু খেয়েছি কিনা আমি তাও জানি না। আমি জাস্ট উঠছি, ও বের হয়েছে, গেটটা লাগাই আবার শুয়ে পড়ছে। এত খারাপ লাগতেছিল। এখন পর্যন্ত স্টিল নাও 10টা প্লাস বাজে, আমি মুখে পানিটাও দেইনি, কারণ গিলতে পারতেছি না, খাবো কি, ভালোই লাগতেছে না, শরীর চলতেছে না, মাথা ব্যথা ঠান্ডা সবকিছু মিলিয়ে না একদম, মানে কি বলবো, খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তোমরা তো জানো অনেকগুলো বাসা দেখেছি, বাট মোর মতো পাচ্ছি না বা মিলছে না, বা দেখা যায় পছন্দ হলে অ্যামাউন্ট বেশি, বা মানে কিছু না কিছু সমস্যা থাকে। দেখা যায় বাসা পছন্দ হলে একদম টোটালি আলো বাতাস নেই। মানে আমার যে ছোট্ট একটা বাচ্চা আছে জানো, ঢাকা শহরে কিন্তু এমনিতে আমরা মাটিতে মানে চলাফেরা করতে পারি না, মাটি পাড়াতে পারি না, তেমন সূর্যের আলো নিতে পারি না। তো সেখানে যদি একটু আলো বাতাস পূর্ণ খোলামেলা বাসা হয় তাহলে তো কথাই নেই। তো ওইরকমই একটা বাসায় খুঁজতেছিলাম, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে, তো তার জন্য যে একটু আলো বাতাস থাকবে ন্যাচারাল আলোতে। তো সবকিছু মিলে না হচ্ছে না। দেড় মাঝখানে 2 দিন আর বাসা দেখিনি, বাদ দিয়ে দিয়েছি, তার উপরে তো শরীরের কন্ডিশন ভালো না। তো সবকিছু মিলিয়ে অনলাইনে সার্কুলার দেখলাম, দেখে একটা বাসা মোটামুটি ভালো লেগেছে, খারাপ বলবো না, আমার খুব ভালো যে তাও বলবো না। দেন মানে একটা বিষয় থাকে না, নাইমা থেকে কানামা ভালো, যেহেতু পাচ্ছিলাম না তো গেলাম, যাওয়ার পরে সমস্যা হচ্ছে আমি স্টিল নাও 5 তলায় থাকি, আর যে বাসাটা নিয়েছি ওটা হচ্ছে 6 তলায়। এক সমস্যা, দ্বিতীয়ত রেলিং নাই। তো এমনিতে মোটামুটি। আর তৃতীয়ত সমস্যা ডাইনিংটা খুবই ছোট, খুবই ছোট। আমার 6 চেয়ারের ডাইনিং টেবিল বসাতে পারবো কিনা তাও জানি না, তবে হ্যাঁ রুম দুটো মোটামুটি বড় আছে, দুটো ওয়াশরুম, কিচেনটাও ঠিক আছে। সবকিছু মিলে না আসলে সম্ভব না। দ্বিতীয়ত আমার হাজবেন্ড তো টোটালি সময় পায় না বাসা খোঁজার মতো। আর আমার কথা যদি বলি, স্টিল নাও আমি অসুস্থ আছি, আর আমি তো অনেকগুলো দেখেছি, মিলছে না। যেহেতু আমার জানুয়ারি থেকে লাগবে, কারণ আমি তো অলরেডি বাসা না করে দেওয়া হয়েছে। আর আমাদের ওই যে যেটা বললাম, যে এদিকে না পেলে একদম চরেই চলে যাব, চরের দিকে বাসা নিব। তো সবকিছু মিলে না, মানে কি বলবো, যাই হোক ওই বাসাটা দেখেছি, পছন্দ হয়েছে, মানে 50-50। ওই যে কিছু সমস্যা আছে তার জন্য। তো দেন ফাইনালি মনে হলো ইটস ওকে, না ঠিক আছে, একটু একটু প্রবলেম সব বাসায় থাকে, এটাই কনফার্ম করি। তো এটার কারণে আর মানে কি বলবো, ভাড়ার কথা নাই বলি। তো মোটামুটি সবকিছু মিলে না সিঁড়িগুলো নিচু নিচু আছে, আর সবচেয়ে বড় কথা ছাদটা খুব সুন্দর, বাগান করা আছে। দেন আর পজিটিভ সাইড যদি বলি, দুটো ওয়াশরুম আছে, কারণ দুটো ওয়াশরুম অনেক বেশি ইম্পর্টেন্ট একটা বাসায়। একটা ওয়াশরুমে না বেসিক্যালি প্রবলেম হয়ে যায়, গেস্ট আসলে একদমই অজগর অবস্থা। যাই হোক, আর আমার রান্নাঘরের সিঙ্কটা তো জানো খুবই বাজে, রান্নাঘরটা মোটামুটি সুন্দর আছে। আর সবচেয়ে বড় কথা আলো বাতাস আছে প্রচুর, মানে আলো বাতাস ভরপুর আসবে। বেলকনিটাও ঠিক আছে, সবকিছু মিলে এই তো ডাইনিংটা ছোট, কিছু করার নাই, মন মতো হয় না। আর এটার জন্য এটাই আমরা কনফার্ম করে আসছি। দেন তোমাদের পরবর্তীতে ভিডিও শেয়ার করব, কারণ যেহেতু স্টিল না ওই বাসায় এখনো মানুষ আছে, এই জন্য আর ভিডিও করিনি, কারণ বুঝতে পারছো সবার প্রাইভেসি আছে, ওদের জিনিসপত্র আছে, ওদের সবকিছু, তার জন্য তোমাদের সঙ্গে পরবর্তীতে শেয়ার করবো। আর আজকে ভিডিওটা যেহেতু এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো।
আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। বাই দ্য ওয়ে, আমি কিন্তু ভিডিওর ভয়েসটা পরের দিন দিচ্ছি, তো তোমরা হয়তো কণ্ঠ শুনে বুঝতে পারছো একটু বেটার আছি আগের থেকে। যাই হোক, কিছুদিন আগে শাড়িগুলো হচ্ছে রোদে দিয়েছিলাম, তো আমার হাজব্যান্ড সবগুলো ভাঁজ করে রেখেছিল, কিন্তু ও কি করেছে শাড়িগুলা মানে সুন্দর করে ভাঁজ করে আলাদা করে রেখেছে, আমার ব্লাউজ পেটিকোট আলাদা করে রেখেছে। যখন আমি খুঁজতে গেলাম দেখলাম এক একটা এক এক জায়গায় মানে সুন্দর করে গুছিয়ে রেখেছে, বাট একসঙ্গে রাখিনি। তার জন্য বের করেছিলাম। আর আমার প্রিন্সেস বেবি দেখো কত দুষ্টুমি শুরু করে দিয়েছে, একসঙ্গে মাথার মধ্যে 3টা ভ্যান পড়ছে। তো নর্মালি ওকে বলেছিলাম তুমি এগুলো এলোমেলো করো না, মাম্মির কষ্ট হয়ে যাবে কাজ করতে, কিন্তু কে কার কথা শুনে, সে আমার শাড়িগুলো দিয়ে একটু বউ সেজেছিল, তার জন্য এত এলোমেলো করে রেখেছে। আর এই তো সে খেলা করছিল আর আমি এদিকে কাপড় গুছাচ্ছিলাম। আসলে এত বেশি খারাপ ছিল, এখনও কিন্তু স্টিল নাও আমার ঠান্ডা মানে কমেনি, তোমরা বুঝতে পারছো বয়স শুনে, বাট আগের থেকে একটু বেটার আছি। যেটা বললাম, আমাদের সোমবারের একটা ইনভাইট আছে গ্রামে, আমার চাচাতো ভাইয়ের সুন্নতে খাতনা। তো মনে হয় যাওয়া হবে না, কারণ যাওয়ার ইচ্ছা ছিল, বাট আমি আমার মেয়ে দুজনেই যেহেতু অসুস্থ, তার জন্য যাব না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টরের কাছে গিয়েছিলাম কিছুদিন আগে, তোমরা জানো। বেসিক্যালি আমার ফলস পেইনের জন্যই যাওয়া। দেন ওখানে ওরা আলতা করতে দিয়েছে, আরও কিছু রিপোর্ট করতে দিয়েছিল, সেইগুলা করার পরে হচ্ছে আমার সিস্টের প্রবলেম আছে এটা ধরা পড়েছে। তো এটার জন্য তো আমি আমার হাজব্যান্ড আমরা মোটেও প্রস্তুত ছিলাম না যে এরকম কিছু হবে। তো ডক্টর বললেন নর্মালি সিস্ট কি, আমি নিজেও জানতাম না, এটা কেন হয় তাও জানতাম না। দেন ডক্টরকে যখন জিজ্ঞেস করলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কেন হয়, তো বললো মানে স্পেশাল কোনো কারণ নেই, বাট এটা যে কোনো মেয়েদেরই হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে। তো আমি ওনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম আমার কি ওভার ওয়েট হয়ে যাচ্ছে, তো সেটা হতে পারে। তো ডক্টর বললো যে না, ওজন বাড়ার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। আসলে আমি বুঝতে পারছিলাম না এটা কেন হয়েছে, কারণ প্রথমবার আমার বেবি কিন্তু আল্লাহ না চাইতে দিয়ে দিয়েছিলেন। তো এমন কোনো প্রবলেম ফেস করব সেটা বুঝিনি। যাই হোক, সারাদিন কিন্তু আমি আর কোনো কাজ টাজ করিনি, এই তো একদম বিকালবেলা রান্না করতে আসছি। এত বেশি মাথা ব্যথা ছিল, যেটা বললাম সারাদিন আর কিছুই করা হয়নি। তবে কাজ কিন্তু করেছি, ঘরটর গুছানো কাজ তো অবশ্যই রয়েছে, বাট ভিডিও বানাতে ইচ্ছা করেনি। আর আমি হচ্ছে এই তো শুটকি রান্না করব, লোটটা শুটকি আলু দিয়ে আর হচ্ছে বেগুন দিয়ে রান্না করব। তো এই তো আমি শুটকিগুলো হচ্ছে গরম পানিতে দিয়ে ভিজিয়ে নিয়েছি, আর আলু আর বেগুন তো কেটে নিয়েছি দেখেছো। এখন হচ্ছে এটাকে চচ্চড়ি করব। ফ্রিজে যে খাবার ছিল মামি দিনের বেলা কিন্তু সেটা দিয়েই হচ্ছে খেয়ে নিয়েছি, একদমই ইচ্ছা করেনি। মাঝখানে তো আমার হেল্পিং হ্যান্ড আসছিল, সে কিন্তু টুকটাক কাজ করে দিয়ে গেছে। যেটা বলছিলাম, ডক্টরকে জিজ্ঞেস করলাম এটা কেন হয় বা এটা হলে কি কি প্রবলেম হতে পারে। তো উনি আমাকে একটা কথা বলেছিলেন যে ম্যাক্সিমাম মেয়েদের নাকি মানে এই জেনারেশনে এই সিস্টের কারণেই বেবি হয় না, বেবি নিতে প্রবলেম হয়ে যায়। পরবর্তী সময় দেখা যায় এরকম হতে পারে আমার বেবি নাও হতে পারে। এই কথাটা শুনে তো আমি জাস্ট মানে কি বলবো, আকাশ থেকে পড়েছি যে এটা কিভাবে সম্ভব। তো ডক্টর আমাকে সাজেস্ট করলো যে ঠিক আছে, একটা বেবি যেহেতু আপনার আছে আর বেবিটা মোটামুটি তো বড় হয়েছে, তো আপনি ট্রাই করতে পারেন আরেকটা বেবির জন্য। আর যেহেতু আপনার স্টার্টিং পর্যায়ে, মানে আমার সিস্টার একদম স্টার্টিং পর্যায়ে, এই জন্য কিন্তু আমার খুব একটা প্রবলেম হয় না, বাট আমার প্রতি মাসে ফলস পেইন যখন হয় তখন কিন্তু ব্যথাটা বেশি বাড়ে। তবে সিস্ট কিন্তু অনেকেরই অনেক জায়গায় হয়, অনেকের ওভারিতে হয়ে থাকে, জরায়ুতে হয়ে থাকে। তো আমাকে ডক্টর এটা সাজেস্ট করলো যদি বড় হয় তাহলে অপারেশন করতে হয় বা ওয়াশ করতে হয়, অনেক রকমের মানে আহ, করতে হয়। অনেক সময় দেখা যায় অনেকের ক্ষেত্রে বেবি হতে একটু প্রবলেম হয়। আর আপনি যদি এখন বেবি নিয়ে নেন তাহলে বেস্ট হবে, কারণ দেখা যায় তখন এটা এমনিও ভালো হয়ে যেতে পারে, কারণ এটার হচ্ছে মেইন অপশন পিরিয়ড টপ রাখতে হবে। তার থেকে আমি সাজেস্ট করব আপনি বেবি নেওয়ার জন্য ট্রাই করেন। তো আমরা তো এই মুহূর্তে সত্যি বলতে বেবি নেওয়ার মানে প্রস্তুত তো নাই, মানে প্রশ্নই আসে না, কারণ আমার বাচ্চাটা এখনও ছোট আর আমার বাচ্চাটাকে কিন্তু আমার একাই হ্যান্ডেল করতে হয়। দেন আমাদের যেটা ইচ্ছা ছিল ও বড় হবে যখন নিজের হাতে খেতে পারবে, একা একা গোসল করতে পারবে, মোটামুটি ওর 6-7 বছর হবে তখন হয়তো বা ভাববো, বাট তার আগে একদমই মানে ভাবার তো প্রশ্নই আসে না। কিন্তু কথায় আছে না, আমরা যেটা পরিকল্পনা করি তার থেকে উত্তম পরিকল্পনাকারী একজন কিন্তু আমাদের উপরে রয়েছেন, সে যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু করেন আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। তো এটা শুনে তো আমি রীতিমতো ঘাবড়ে গিয়েছিলাম। আমার হাজব্যান্ডকেও ডক্টর ডেকেছেন, ওনার সাথেও কথা বললো। দেন আমাদের হচ্ছে 2 দিন সময় দিয়েছে ভাবার জন্য, যদি আমরা মানে বেবি নেওয়ার ট্রাই করি তাহলে একরকম ওষুধ দিবে, আর যদি বেবি নিতে না চাই তাহলে অন্যরকম ওষুধ দিবে, তার জন্য সময় দিয়েছে। তো আমার হাজব্যান্ডের তো কোনো প্রবলেম নাই, ও এমনি তো মানে বাবু যখন একটু বড় হয়েছে তখন থেকে বলছিল চলো আরেকটা বেবি নিয়ে নিই আমরা, একসাথে দুজন বড় হয়ে যাবে। বাট আমি তো জানি কিভাবে বড় হবে, কারণ একটা বাচ্চা সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাই।
আমার বেবিটা যখন হয়েছিল ওর ৫ দিন থেকে শুরু করে মানে আমি যেদিন হসপিটাল থেকে আসছি বাবুর বয়স যেদিন ৫ দিন ওই দিন। তো ওই দিন থেকে শুরু করে ওর প্রতিটা কাজ কিন্তু আমাকেই করতে হয়েছে, আমিই করেছি। কারণ দেখা যায় আমার মা আছে, বাট মা তো ঢাকা থাকতে পারে না, অসুস্থ থাকে বেশিরভাগ সময়, মানে না থাকার মতোই। আমার শাশুড়ির কথা কি বলবো সেটা বাদই দেই। আর আমার ছোট বোনের তো বিয়ে হয়ে গিয়েছে, আরেকটা ছোট বোন আছে, ওর পড়াশোনা আছে। আসলে সবকিছু মিলে না কারো উপর ডিপেন্ড করে বেবি নেওয়াটা ঠিক না আমি মনে করি। কথা বলতে বলতে কিন্তু আমার চচ্চড়িটা হয়ে গিয়েছে, টমেটো আলু আর হচ্ছে লইট্টা মাছের চচ্চড়ি। কারণ বুঝতে পারছো স্টিল নাও কিন্তু আমার গলা ব্যথা কমেছে, বাট এখনো ঠান্ডা কমেনি, আমি বয়স দিচ্ছি, খুবই কষ্ট হচ্ছে আমার। আর চচ্চড়িটা কিন্তু ভীষণ মজা হয়েছিল খেতে, লুকটাও যেমন মজার, দেখতে যতটা ভালো ছিল খেতেও কিন্তু ততটাই ভালো ছিল। আমার কেন যেন সর্দি লাগলে একটু ঝাল ঝাল খাবার খেতে ভালো লাগে, যদিও আমি খুব একটা ঝাল খাই না। তো সবকিছু মিলে একটু টেনশনে ছিলাম। তারপরে বাসা ভাড়া নিয়ে একটা প্রবলেম ছিল, সেটা তো সলভ করে নিয়েছি। যাই হোক, এখন আরেকটা সমস্যা। যাই হোক, জানি না আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন। আর যেহেতু আমার কোনো সাপোর্ট নেই, সো আমার কাজটা আমাকে করতে হবে। আর আমি কিভাবে হ্যান্ডেল করব সেটা ভেবেই কিন্তু আমাকে সামনের পদক্ষেপ নিতে হবে। এখন পর্যন্ত স্টিল নাও আমি কোনো সিদ্ধান্তে আসতে পারিনি আমি কি করব। আমার হাজবেন্ড এই ব্যাপারটা পুরো আমার উপর ছেড়ে দিয়েছেন, কারণ ও কখনোই আমাকে জোর করবে না, সেটা আমি ভালো করেই জানি। আমার সুবিধা অসুবিধা ওর কাছে সব থেকে বেশি আগে। আবার ডক্টরের কথায় একটা ভয়ও কিন্তু রয়ে গিয়েছে পরবর্তীতে যদি প্রবলেম হয়, কারণ স্টিল নাও আমার মেজো জায়ের কিন্তু একটা বেবি আছে, ওর বয়স প্রায় ৭-৮ বছর হয়ে গিয়েছে। ওদেরও কিন্তু কনসেপ্ট হচ্ছে না কিছু কারণে, বেসিক কিছু কারণ আছে তার জন্য। তো সবকিছু মিলে শুধু ওদের কথা বলবো না, আমার কিছু ফ্রেন্ডও আছে যাদের কিন্তু বেবি কনসেপ্ট হচ্ছে না। বর্তমান সময়ে অনেক জটিল কারণ লাগে না, খুব সামান্য কারণেই কিন্তু হচ্ছে এই সমস্যাটা হয়ে থাকে। তো সবকিছু মিলে আবার একটু ভয়ও কাজ করে, জানি না কি করব, কি ডিসিশন নিব, আমার মাথা আসলে কাজ করছে না এই মুহূর্তে। একটা ভয় তো থেকেই যায় পরবর্তীতে যদি মানে কনসেপ্ট না হয়, এই ভয়টা তো এখনো আছে। দেখা যাক একটু সুস্থ হয়ে তারপরে বাকিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এত বেশি ঠান্ডা লেগেছে অথচ আমার বাসার চা পাতা শেষ হয়ে গিয়েছে। ভাবা যায় কফি বানাচ্ছিলাম, আমার হাজব্যান্ড চলে আসছে, তো ও হচ্ছে ওরও প্রচণ্ড মাথা ব্যথা, তো ভাবলাম ঠিক আছে কফি বানাই, কফিটা খেয়ে তারপরে নিচে যেয়ে চা পাতা নিয়ে আসো। অনেকদিন অবশ্য কফি খাওয়া হয় না। নর্মালি হয় কি, কফিটা আমার হাজব্যান্ডের যখন বাসা থাকে দুজনে গল্প করতে করতে খাই, আর বেশিরভাগ সময় কিন্তু অনেক রাতে খাওয়া হয়। কারণ দেখা যায় আমাদের একটা সমস্যা আছে, আমরা যখন দুজনে গল্প করতে শুরু করি আমাদের ভোর রাত হয়ে যায় গল্প করতে করতে। ওই টাইপের গল্প করতে করতে আকাশ দেখতে, কফি খেতে ভীষণ ভালো লাগে। আমি কেন যেন একা একা কফিটা খেয়ে একদমই মজা পাই না। যাই হোক, এই তো আগে একটুখানি দুধ দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, আর এখন এই তো দুধটা ঢেলে দিচ্ছি। নর্মালি হচ্ছে আমি কফিটা এইভাবে মেক করি, খুব তাড়াতাড়ি ইজিলি হয়ে যায়। বাই দ্য ওয়ে, ভিডিওর এই পর্যায়ে যদি আমার কোনো আপু এবং ভাইয়া থেকে থাকো, প্লিজ একটা লাইক করে দিও। তোমরা কেন যেন লাইক করতে চাও না, আর যদি ইচ্ছা করে তাহলে তাহলে একটা কমেন্ট করে দিও। আর প্রথমবার যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। কয়েকদিন এত বেশি ঘেমেছি, আমি জানি না হঠাৎ করে আমার এত বেশি ঠান্ডা কিভাবে লেগে গেল বুঝতে পারছি না। আর এই সময়টা না সবাই অসুস্থ হচ্ছে, ম্যাক্সিমাম মানুষের জ্বর ঠান্ডা। আমার সঙ্গে যার সঙ্গে কথা হোক না কেন, যারই খোঁজখবর নিতে চাই, সবার ফ্যামিলিতে দেখি একই প্রবলেম, জ্বর ঠান্ডায় ভুগছে সবাই। গতকালকে আমার ফ্রেন্ড ফোন দিয়েছিল, ওর সঙ্গে কথা বলছি, ওরও দেখি একই অবস্থা, ও তো কথাই বলতে পারছিল না, এত বেশি ঠান্ডা লেগেছে। আমারও সেম অবস্থা, ওর বাচ্চারা আমার বাচ্চারা, মানে আমাদের গ্রামে আমার বাবা মা সবাই ঠান্ডার সমস্যায় ভুগছে এই মুহূর্তে। সবাই সবাই অসুস্থ হচ্ছে, সবাই একটু বেশি সতর্ক থেকো তোমরা। আর তোমাদের বাসার মিষ্টি সোনামণিদের একটু সতর্ক রেখো। এই তো দেখো আমার সোনামণিটা কত খুশি হয়েছে, সে বাইরে গিয়েছে, কত জিনিসপত্র কিনে নিয়ে আসছে, কতগুলা ক্লে কিনেছে, 3টা প্যাক কিনেছে, আবার খোলাগুলা কিনেছে। আর আমাকে বলছিল মাম্মি দেখো কত কিছু এনেছি। তো আমি তোকে রাগ করছিলাম যে তুমি সবসময় এত কিছু কেন নিয়ে আসো। তো আমাকে বলছিল মাম্মি আমি আর কিনবো না, ওই মামাটা আমাকে বলেছে তুমি সব নিয়ে যাও। তো ওকে আমি বলছিলাম যে মামাটা তো বলবে তুমি সব নিয়ে যাও, কিন্তু টাকা তো তোমার বাবার দিতে হয়, তোমাকে তো আর এইভাবে দিয়ে দেয় না। ওকে তো আর এইগুলো বলেও লাভ নেই, সেইগুলো বুঝবে না। বাবা মেয়েকে আমি পাঠাইছি চা পাতা আনার জন্য, আর তারা তাদের জিনিসপত্র কিনে নিয়ে চলে আসছে, অথচ আমার চা পাতা আনতেই ভুলে গিয়েছে। কেমনটা লাগে বলো তোমরা। কিছু আসলে বলার নেই, আমার মেয়েকে নিয়ে বাইরে গেলে আমার হাজব্যান্ডের মাথা থেকে সবকিছু গুলাই যায়, কারণ ও এত বেশি ফাস্ট, মানে কি বলবো, ওকে হ্যান্ডেল করতে 2-3 জন মানুষ লাগে। তো নর্মালি হচ্ছে সন্ধ্যাবেলা আমার বাচ্চাটা কিন্তু ঘুম থেকে উঠে কোনো নাস্তা খায়নি, আমি ওর বাবাকে বলেছিলাম ওর জন্য মুগলাই পরোটা নিয়ে এসো, কারণ ও মুগলাইটা অনেক পছন্দ করে। বাসায় খাবার বানানোর মতোও কিন্তু ভালো লাগছিল না, তাই ইনস্ট্যান্ট বাইরে খাবারটাই খাচ্ছি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।